আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার, বিবিএ প্রফেশনালস, ধনিয়া ইউনিভার্সিটি কলেজ। ফিনান্সিয়াল অ্যানালাইসিস কোর্সের আমরা কিছু কোশ্চেন এখানে আলোচনা করব। তো আমি সরাসরি কোশ্চেনে আলোচনায় চলে যাচ্ছি। ফিনান্সিয়াল অ্যানালাইসিস ওকে। তো এখানে আমরা যে কোশ্চেনটা এখন আলোচনা করবো সেটা হচ্ছে ডেসক্রাইব ভেরিয়াস টুলস অফ ফিনান্সিয়াল অ্যানালাইসিস। বেসিক একটা কোশ্চেন এবং মোস্ট প্রবাবলি কোশ্চেনটা 2018 সালে আপনাদের বিবিএ প্রফেশনালসে আসছে। আমার মনে হয় আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট কোশ্চেনটা। তো এটা আসলে জানাও প্রয়োজন, বেসিক ধারণার জন্য জানাও প্রয়োজন। ডেসক্রাইব ভেরিয়াস টুলস অফ ফিনান্সিয়াল অ্যানালাইসিস, অর্থাৎ ফিনান্সিয়াল অ্যানালাইসিসের টুলসগুলা কি, কোন কোন বিষয়গুলো নিয়ে হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস কাজ করে। তো এরকম আমি একটু পড়ি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যে আচ্ছা, ডিফাইনিং ফিনান্সিয়াল অ্যানালাইসিস টুলস এরকম বলছে যে ফিনান্সিয়াল অ্যানালাইসিস টুলস আর one of the most efficient ways that can be used for ensuring good profit from your investment. অর্থাৎ আমার যে ইনভেস্টমেন্ট, আমি যে হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করব, যে মানি ইনভেস্ট করব, মানে সেখানে আসলে গুড প্রফিট আনার জন্য, আমি তো ইনভেস্ট করব গুড প্রফিটের জন্যই অবশ্যই। তো সেখানে গুড প্রফিটটা আনার জন্য, ফর এনশিওরিং গুড প্রফিট, কী করব, যে ফিনান্সিয়াল অ্যানালাইসিস টুলসগুলো জানা খুব প্রয়োজন। আচ্ছা, these financial analysis tools are highly helpful in evaluating the market and investing in a way so as to maximize the profit from the investment made. যে ইনভেস্টমেন্ট করা হয়েছে সেখান থেকে ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ প্রফিট আনার জন্য হচ্ছে এটা খুব, ফিনান্সিয়াল অ্যানালাইসিসটা খুব হেল্পফুল মার্কেট ইভ্যালুয়েট করার জন্য আর কি। তারপর বলছে দিস ফিনান্সিয়াল অ্যানালাইসিস টুলস আর ইউজফুল ফর ডিসিফারিং বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইনফরমেশন রিলেটেড টু স্পেসিফিক বিজনেস অর্গানাইজেশন। অর্থাৎ ইন্টারনাল এবং হচ্ছে এক্সটার্নাল ইনফরমেশন হচ্ছে কি করার, রিলেট করার মাধ্যমে, অর্থাৎ আউটার ইনফরমেশন ইনার ইনফরমেশনগুলো রিলেট করে একটা গুড ওয়েতে কোম্পানি পরিচালনা করার পর সেখান থেকে ভালো প্রফিট আনার জন্য ফিনান্সিয়াল অ্যানালাইসিস টুলসগুলো কীভাবে কাজ করে, এই প্রত্যেকটা জানা খুবই প্রয়োজন। তো আমরা একটু দেখি কী কী আছে আর কি টুলসগুলো। আমরা কিন্তু প্রায় সবই জানি যে কোন কোন টুলসগুলো নিয়ে কাজ করে, তারপরও একটু বেসিক ধারণা বা কোয়েশ্চেন ওয়েতে পড়ার জন্য আর কি আলোচনা করা। There are different types of financial analysis tools available in the financial field. Okay, these tools are designed especially for carrying out specific functions. এক একটা হচ্ছে টুলস এক একটা ফাংশন হিসাবে কাজ করে। Among these different types of financial analysis tools, the balance scorecard, balanced scorecard, অর্থাৎ ব্যালেন্সড স্কোরকার্ড বলতে কিন্তু আমরা হচ্ছে যেই আমাদের অ্যামাউন্টগুলো, অর্থাৎ স্কোর বলতে তো আমরা হচ্ছে অ্যামাউন্ট বুঝি, যেরকম আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার পরে
আদার্স যে কোম্পানিগুলো আছে আমার সাথে কম্পিটিটর হিসেবে আদার্স কোম্পানিগুলো আছে সেই কোম্পানির সাথে আমার কোম্পানির টু দ্য পয়েন্টে যেই অ্যামাউন্টগুলো আসে সেগুলোর কম্পেয়ার করি আমরা। তো সেটা ব্যালেন্সড স্কোর কার্ড বলা যায়। ইজ অন টুল হুইচ ক্যান বি গুড অ্যাসিস্ট্যান্স টু গাইড টু গেজ দ্য ফিনান্সিয়াল পজিশন অফ দ্য কোম্পানি। আচ্ছা, তো ওটাই যে আমার কোম্পানির যে অবস্থান, আমার কোম্পানির যে প্রফিট আর্ন হয়েছে, যেই লেনদেনগুলো হয়েছে, ইজ ইট রিয়েলি কমফোর্টেবল ফর মাই কোম্পানি। তো যদি অন্যান্য কম্পিটিটিভ কোম্পানির সাথে আমার কোম্পানিগুলোর হচ্ছে ডিফারেন্সটা বোঝার জন্য বা যেই হচ্ছে আপগ্রেড ইনফরমেশন পাওয়ার জন্য যে অ্যানালাইসিসটা করা হয় সেখানে একটা ব্যালেন্স স্কোর কার্ড যেটা কিনা মানে অ্যাজ এ ফিনান্সিয়াল স্টেটমেন্টের বা ফিনান্সিয়াল অ্যানালাইসিসের টুলস হিসেবে কাজ করে, বুঝতে সাহায্য করে। তারপর কি বলছে, দ্য ফিনান্সিয়াল অ্যানালাইসিস টুলস ইজ হেল্পফুল ইন সাবজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্টিভ মেজারমেন্ট, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ মেজারমেন্ট for a spatial process. Moreover, these financial tools is also helpful in evaluation of a company's overall return, the operating income and the capital financing process. কি বলছে যে আসলে আমার কোম্পানিতে যে ইনফরমেশনগুলো থাকে, ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ইনফরমেশন ছাড়া আমি কোম্পানির গ্রোথ, বেসিক গ্রোথগুলো কিন্তু নলেজে রাখতে পারবো না। সো আমার ইনফরমেশনগুলো প্রয়োজন। তো কি হয়েছে বিষয়টা হচ্ছে যে ফিনান্সিয়াল টুলস যেগুলা যেরকম ব্যালেন্স স্কোর কার্ড, এটা কিন্তু আমাকে ওই ইনফরমেশনগুলো গ্যাদার করার জন্য বা এক জায়গায় রেকর্ড করার জন্য সাহায্য করে। তো এরকম বলছে যে এইসব টুলসগুলো আরও কি কাজে হেল্প করে, যে ইভ্যালুয়েশন অফ কোম্পানিজ ওভারঅল রিটার্ন, অর্থাৎ কোম্পানিজ রিটার্ন এখানে আমাদেরকে শো করে। দ্য অপারেটিং ইনকামগুলো অবশ্যই দেখে, এবং ক্যাপিটাল ফাইন্যান্সিং প্রসেস অর্থাৎ ক্যাপিটালগুলোকে কোন ওয়েতে আমি ফাইন্যান্স করতেছি সেগুলো আমাদেরকে এই টুলগুলো সাহায্য করে বুঝতে। Another important financial tools is benchmarking, which is used for assessing the strength and weakness. বেঞ্চমার্কিং, ওকে। তো বেঞ্চমার্কিং কি করে, আমার কোম্পানির যেরকম স্ট্রং পয়েন্ট থাকবে, যেরকম স্ট্রেংথ থাকবে, অবশ্যই আমার কোম্পানির কিছু উইক পয়েন্ট থাকবে। আর আমার কম্পিটিটর যারা আমার হচ্ছে প্রতিষ্ঠানকে ওভারকাম যারা করতে চায় বা হচ্ছে একটা ওয়ে যে হচ্ছে প্রফিট আর্ন করার ক্ষেত্রে আমার কোম্পানির যে ওয়ে সেটাকে ফলো করতে চায় বা ভালো একটা রিটার্ন আনতে চায়, সেখানে এই যে কি করে যে হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিসের টুলস, সেই টুলসের মাধ্যমে এটা বোঝা যায়, যে বেঞ্চমার্কিংয়ের মাধ্যমে বোঝা যায় অ্যাসেসিং দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, অর্থাৎ কোম্পানির আমি নিজেও যদি বুঝতে চাই যে আমার কোম্পানির কি করছে, যে আমার কোম্পানির প্রফিট এরকম হয়েছে, আদার্স আরেকটা কোম্পানি বা আরও দুইটা কোম্পানি যারা হচ্ছে প্রায় কাছাকাছি প্রফিট নিয়ে আসছে বা কাছাকাছি তাদের অ্যাক্টিভিটিস আছে, এমন ক্ষেত্রে কি হবে, এমন ক্ষেত্রে এই বেঞ্চমার্কিংয়ের মাধ্যমে আমি কিন্তু ওই কোম্পানির স্ট্রেংথ কোথায় এবং উইকনেস কোথায় এগুলো খুব ভালো বুঝতে পারবো। তো দেখা গেছে যে এখানে বলছে যে বিসাইড দিস অলসো আচ্ছা ওয়েজ দ্য স্টক প্রাইস অফ দ্য কোম্পানি। ও আচ্ছা, তো এখানে বলছে যে আমি যেরকম স্ট্রেংথ উইকনেস জানতে পারবো, আরও একটা বিষয় এরকম থাকে যে কোম্পানির স্টকের মূল্য কম বেশি বা হচ্ছে স্টক কোন হচ্ছে স্টেপে এখন আছে, এগুলো কিন্তু খুবই কি বলা যায় মানে হিডেন একটা ইনফরমেশন। এটা সহজে কিন্তু কোম্পানি যতক্ষণ না মার্কেটে ছাড়তেছে, যতক্ষণ না মার্কেটে হচ্ছে শেয়ার মূল্য রিপ্লেস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুবই সিক্রেট একটা ইনফরমেশন। তো দেখা গেছে যে আমরা বেঞ্চমার্কিংয়ের মাধ্যমে স্ট্রেংথ উইকনেস স্টক প্রাইস এগুলো কিন্তু হচ্ছে অ্যাজিউম করতে পারি বা ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারি। অলসো দেয়ার আর some professional agencies which use this type of financial analysis tools to generate advice
for their clients. অর্থাৎ এই ইনফরমেশনগুলো গ্যাদার করা, ইনফরমেশনগুলো থেকে ডিসিশন নেওয়া, এগুলোর জন্য কিন্তু স্পেশালাইজড পার্সন থাকে। যেরকম কোম্পানিতে একজন সিইও থাকে, তিনি কিন্তু হচ্ছে এগুলা অ্যানালাইসিস করেন। তারপর হচ্ছে যারা সিএ হোল্ডার, নর্মালি যারা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করেন, তারা কিন্তু এই বিষয়গুলো যে কোম্পানির উইকনেস, স্ট্রেংথ, এগুলোর মধ্যে একটা সমন্বয় করা বা ইনফরমেশন গ্যাদার করা, সেখান থেকে আমার কোম্পানিকে আমি কিভাবে হচ্ছে মানে গ্রো করব, আমার কোম্পানির গ্রোথ বাড়াবো, সেটার জন্য কিন্তু অ্যাজ এ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। ইন এডিশন to the aforementioned financial analysis tools, others আছে এরকম টুলস আরও যেগুলো আমরা সচরাচর আমরা নিজের হাতেই করে থাকি বা বুঝতে পারি আসলে, সেটা হচ্ছে এরকম যে রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিস এমন একটা জিনিস, আমরা নর্মালি সূত্রগুলো মুখস্থ করি, সূত্রগুলো মুখস্থ করে কি করি, একটা রেশিও বের করি, রেশিও বের করে অন্য একটা স্ট্যান্ডার্ড মানের সাথে সেটার কম্পেয়ার করে ইজ ইট উইক অর স্ট্রং অর এনিথিং, এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো রেশিও অ্যানালাইসিসটা বড় বড় কোম্পানির ক্ষেত্রে কি করে, যে এটার অবস্থান বের করার জন্য রেশিও অ্যানালাইসিসটাকে কিন্তু অনেক ভালো একটা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টুলস হিসেবে ইউজ করতে পারে। তারপর হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস। ট্রেন্ড অ্যানালাইসিস তো আমরা একটু আগে বুঝলাম, গত মানে আগের ক্লাসটাতে আসলে বুঝলাম ট্রেন্ড অ্যানালাইসিস। এরপর আছে কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখানে আরো আছে যে হরিজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস, কমন সাইজ অ্যানালাইসিস। Common and vertical analysis. হরাইজন্টাল, কমন এবং ভার্টিক্যাল অ্যানালাইসিসগুলোর মাধ্যমেও এই হচ্ছে মানে এগুলো হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস টুলস হিসাবে কাজ করে এবং কোনো কোম্পানির অবস্থান, উইকনেস, স্ট্রেংথ, প্রফিট, গ্রোথ, রেভিনিউ রিটার্ন ইত্যাদি বিষয়গুলো বোঝা যায়। আচ্ছা, তো আমরা ভেরিয়াস টুলস অফ ফিনান্সিয়াল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা পেলাম। নেক্সট কোশ্চেনে চলে যাব। বলছে হোয়াট আর দ্য রিলেশনশিপ অফ FIFO, LIFO and average inventory system, which is the best one, why? আচ্ছা, হোয়াট আর দ্য রিলেশনশিপ FIFO, আচ্ছা আমরা যখন FIFO, LIFO এবং অ্যাভারেজ ইনভেন্টরি সিস্টেম করছি, তখন কিন্তু আমরা পারচেজ এবং সেলের মধ্যে দিয়ে একটা অ্যামাউন্ট বের করছি, যে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। FIFO যেটা, যে আগে আসবে সেটা আগে সেল হবে, পরেরগুলো পরে সেল হবে, এরকম আর কি। আবার লিফোর ক্ষেত্রে কি বলছি, লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে যেগুলো সেল করা হবে সেগুলো নয়, যেগুলো একেবারে লাস্টলি হচ্ছে ক্রয় করা হবে সেগুলো আগে সেল করা হবে, অর্থাৎ যেই মূল্যে ক্রয় করা হয়েছে, একবারে লাস্ট পজিশনে যেই মূল্যে ক্রয় করা হয়েছে সেটার উপর প্রফিট অ্যাড করে প্রথমেই সেটা বিক্রি করা হবে, এরকম আর কি। অ্যান্ড অ্যাভারেজ ইনভেন্টরি, অবশ্যই অ্যাভারেজ সিস্টেমে আমরা যেই হচ্ছে অঙ্কগুলো করছি। তো আমরা নেক্সট কোশ্চেন লিখে একটু যে what are the relationship of FIFO, LIFO and average inventory system? First of all, also the following points show the relationship among FIFO, LIFO and average inventory. প্রথম যেটা আর কি, সেটা হচ্ছে ইনভেন্টরি কস্ট ডিটারমিনেশন। ইনভেন্টরি কস্ট ডিটারমিনেশন
ডিটারমাইন করার মাধ্যমে আমরা এদের একটা হচ্ছে রিলেশন বুঝতে পারি, যেরকম সিন্স দে আর ডিফারেন্ট ইন নেচার, অর্থাৎ ফিফো লিফো অ্যান্ড অ্যাভারেজ ইনভেন্টরিটা হচ্ছে আমরা যখন ম্যাথসগুলো করি তখন কিন্তু দেখি যে ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছে, যদিও তারা ডিফারেন্ট, বাট দ্য অবজেক্টিভস অফ হচ্ছে দিস মেথড আর সেম, অর্থাৎ যে কারণে যে উদ্দেশ্যে আসলে এই হচ্ছেগুলো করা হয় সেগুলো একদম সেম কারণেই এটার হচ্ছে একটা অর্থাৎ ইনভেন্টরি কস্টটা ডিটারমাইন করা হয়। তারপর আছে ইনকাম ইফেক্ট। the cost of this method can vary, কস্টটা যেরকম সেরকম হতে পারে, মানে সেটার কস্ট আগে হতে পারে, কস্ট পরে হতে পারে, কস্ট অ্যাভারেজ ওয়েতে হতে পারে, any kind of way, but the effect of income in financial statement is same, অর্থাৎ আমি লিফো ওয়েতে করি, ফিফো ওয়েতে করি বা অ্যাভারেজ ইনভেন্টরি যেটাতেই করি না কেন, আমার ইফেক্ট অন হচ্ছে ইনকাম মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অলওয়েজ সেম হবে। আমরা দেখব যে যদি যে কোনো ওয়েতেই আমরা হচ্ছে করি না কেন আমাদের কিন্তু লাস্ট অ্যামাউন্টটা সেম থাকে, তো সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আওয়ার ইনকাম ইফেক্ট অলওয়েজ উইল বি সেম। থার্ড এখানে বলছে যে রেভিনিউ ম্যাচিং। The cost of each method be varied, মানে প্রত্যেকটার cost can be varied, আলাদা হতে পারে, but these be matched with revenue section, অর্থাৎ রেভিনিউ এর ক্ষেত্রে প্রত্যেকটা সেম হবে। Then আছে inventory level determination. Each method indicates the how much unit should be produced and how much saved, অর্থাৎ প্রত্যেকটা ইউনিটসে কি করে যে how much can be sold and can be produced or saved। তো দেখা যাচ্ছে যে আমরা লিফো ফিফো এন্ড অ্যাভারেজ ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক বা মেথডসগুলো ডিফারেন্ট হয়তো দেখি, কিন্তু অ্যাকচুয়ালি তাদের মধ্যে রিলেশনশিপ আছে, এইগুলো এই বিষয়গুলোতে তাদের মধ্যে আমরা হচ্ছে একরকম আনসার পেয়ে থাকি। নেক্সট কোশ্চেনে যাবো, যে বলছে what is the measure of objectives? What is the measure objectives of LIFO inventory system? LIFO inventory system. And এর সাথে আরো বলছে what are the effects of this method measurement income of inventories? What are the effects of this method on the measurement of income and inventories. So what is the measure objective of LIFO inventory system, and what are the effects of this method on the measurement of income and inventories? তো আমরা একটু দেখি যে objective of LIFO inventory system হচ্ছে reduce profitability। প্রথম কোশ্চেনে এরকম আছে যে reduce profitability।
inventory, the cost of the most recently acquired inventory will always be higher than cost of earlier purchase. So your ending inventory balance will be valued at earlier cost. অর্থাৎ আমরা লাস্টে যেটা ক্রয় করব, লাস্টে যেটা লিফো লাস্টে যেটা ক্রয় করব সেটা আগে সেল করব, তাহলে লাস্টে যেটা ক্রয় করব তার মূল্য বেশি হবে এবং সেই বেশি মূল্যের উপর বেশি হচ্ছে কস্ট ধরা যাবে। বাই শিফটিং হাই কস্ট ইনভেন্টরি into the cost of goods sold, a company can reduce its reported level of profitability. অর্থাৎ আমরা প্রথমে যে মূল্য কিনছিলাম তারপরে যে মূল্যে কিনছিলাম এই দুটোর থেকে আমার প্রফিটের যে অ্যাভারেজ একটা লেভেল, সেই লেভেলে আমাকে প্রফিটেবিলিটি রাখতে হবে। তো এটা একটা উদ্দেশ্য। দেন বলছে যে ট্যাক্স বেনিফিটস। Tax benefit is one of the major objective why LIFO has become popular. অর্থাৎ লিফো ফিফো এবং অ্যাভারেজ ইনভেন্টরির মধ্যে লিফোটাই বেশি পপুলার for tax benefit. As long as the price level increases in inventory quantities do not decrease, a deferral of income tax occurs because the item most recently purchased at the higher price level are matched against revenues. অর্থাৎ আমরা মোস্ট রিসেন্টলি যেটা কিনছি সেটার সাথে হচ্ছে কি বলছে যে প্রাইস লেভেল আর ম্যাচড এগেইনস্ট রেভিনিউজের সাথে তার বিপরীতে ম্যাচ করে, এজন্য ট্যাক্সটা আমরা কম দিতে পারি। সাপোজ যারা সিএ হোল্ডার তারা কি করে, তারা হচ্ছে এই বিভিন্ন ওয়েতে আর কি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা কিন্তু প্রফিটটাকে কম দেখায়। আর প্রফিটটা কম দেখার বিভিন্ন ওয়ে আছে, তারা সেটাকে অ্যাপ্লাই করে। প্রফিট যখন আমার কম আসে, যে রিডিউস প্রফিটেবিলিটি যখন হবে, কম হবে প্রফিট, তো লিফোর মাধ্যমে সেটা সম্ভব। সেক্ষেত্রে প্রফিট কম হলে আমাকে ট্যাক্সও কম দিতে হবে। তো ট্যাক্স যখন কম দিতে হবে তাহলে আমার ইন্টারনাল যে প্রফিট আমার কোম্পানি সেটা কিন্তু বেড়ে যাবে, তো আমার কোম্পানির জন্য সেটা বেটার। তারপরে অ্যাডজাস্ট ইনফ্লেশন। অর্থাৎ মূল্যস্ফীতি কমায়। ইনফ্লেশন মানে কি, যে মূল্যে আমি যতটুকু প্রোডাক্ট কিনতে পারতাম সেই মূল্যেই আমি আগের থেকে কম প্রোডাক্ট কিনতে পারতেছি, এটা হচ্ছে অর্থের মূল্যস্ফীতি, অর্থের মূল্য কমে যাচ্ছে। তাহলে অ্যাডজাস্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর ইনফ্লেশন, এই লিফো পদ্ধতি আমাদেরকে ইনফ্লেশন থেকে রক্ষা করে। ম্যাচিং লিফো দ্য মোস্ট রিসেন্ট কস্ট মেথড এগেইনস্ট কারেন্ট রেভিনিউ টু প্রোভাইড আ বেটার মেজারমেন্ট কারেন্ট রেভিনিউস। অর্থাৎ লিফো আমাদের কস্ট কারেন্ট রেভিনিউর বিপরীতে কস্টটা কম করে। With LIFO, a company's future reported earning will not be affected substantially by future price deadline. মানে ফিউচারে যদি কোনো ধরনের চেঞ্জ আসে তো সেক্ষেত্রে কোনো ইফেক্ট করবে না। LIFO eliminates or substantially minimize write downs to market as a result of price decreases. অর্থাৎ ফিউচার আর্নিংসের ক্ষেত্রে লিফো আমাদেরকে পজিটিভ একটা সলিউশন দিতে পারে। ফিউচার আর্নিংস ওকে, এটা ছিল ফার্স্ট পার্ট টু কোড আনসার। এরপর বলছে হোয়াট আর দ্য ইফেক্টস অফ দিস মেথড অন দ্য মেজারমেন্ট অফ ইনকাম অ্যান্ড ইনভেন্টরিজ। যে লিফো মেথডে ইনকাম এবং ইনভেন্টরিজের ক্ষেত্রে কি কি ইফেক্ট ফেলতে পারে। এখানে বলছে যে ইনকাম ইফেক্ট, ক্যাশ ফ্লো ইফেক্ট, ইনকাম ইফেক্টে বলছে ইনভেন্টরি এন্ড কস্ট গুডস সোল্ড ইন্টারডিপেন্ডেন্ট। তো দুটোর ক্ষেত্রে লিফো মেথড ইজ ইউজড ইন রাইজিং প্রাইস এন্ড ইনক্রিজিং ইনভেন্টরি এনভায়রনমেন্ট। মোর অফ দ্য হায়ার কস্ট উইল বি অ্যাকাউন্টেড ফর কস্ট অফ গুডস সোল্ড। অর্থাৎ ইনকাম ইফেক্ট ইনকামের ক্ষেত্রে বেটার সিচুয়েশন তৈরি করবে ফিফোর থেকে, ফিফোর যে অবস্থান তৈরি করবে সেখান থেকে লিফোটা বেশি ইনকামের ক্ষেত্রে পজিটিভনেস দেখাবে। তারপর ক্যাশ ফ্লো ইফেক্ট, আমি ইয়াগুলোর ইফেক্টসগুলো একটু লিখে দিচ্ছি। সো ওয়ার্কিং ক্যাপিটাল, এবার
computing profitability effect. Computing profitability effect. Return earning effect. Effect of the inventory method on ratios. Effect on ratio. অর্থাৎ আমাদের ইনকাম এবং ইনভেন্টরিজ হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট। ইনকাম এবং ইনভেন্টরিজ যেটা একটা মানে আমার প্রোডাকশন হবে যে পরিমাণ সেটার উপর মানে সেটার উপর ডিপেন্ড করে আমাকে সেল করতে হবে এবং তার উপরে বেসিস করে আমাদের ইনকাম হবে। তো এখানে এই বিষয়গুলোর উপর হচ্ছে আমার যেই লিফো সিস্টেম আর কি, লিফো সিস্টেমের কারণে ইনকাম এবং হচ্ছে রেভিনিউয়ের একটা ইফেক্ট এই ক্ষেত্রে পড়বে। ওয়ার্কিং ক্যাপিটাল ইফেক্ট পড়বে, কম্পিউটিং প্রফিটেবিলিটি ইফেক্ট হচ্ছে in a rising price and a stable or increasing inventory, then LIFO will have higher cost of goods sold. Or LIFO higher cost of goods sold আনতে পারবে, but it will also be a more representative of the current economic reality. কারেন্ট ইকোনমিক রিয়ালিটিতে এটা মোর রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ লিফো মেথডটা। অ্যাজ এ রেজাল্ট প্রফিটেবিলিটি উইল বি মোর অ্যাকুরেট অ্যান্ড a better indicator of future profitability. লিফোটাই কি করবে, তিনটা মেথডের মধ্যে লিফোটাই আর কি বেটার প্রফিটেবিলিটি আনতে পারবে। তাহলে কিন্তু আমরা একটা জিনিস বুঝলাম যে যদি বলে হুইচ মেথড উইল বি গুড মোর প্রফিটেবল, তখন কিন্তু আমরা লিফো মেথডের কথা বলতে পারি। এরপর একটা বলছে শর্ট নোট কারেন্ট অ্যাসেট ভার্সেস নন কারেন্ট অ্যাসেট। আচ্ছা তার সমস্যা নাই, আমরা 4 নম্বর কোশ্চেন যে এটা একটা ডিফারেন্স হিসেবে নিতে পারি। Difference between current asset and non-current asset. আমরা হচ্ছে কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেট নিয়ে পূর্বে অনেক আলোচনা করছি, এ নিয়ে আমরা অঙ্কও করছি, আমরা জানি কারেন্ট অ্যাসেটগুলো কোনগুলো। তো যদি এই ধরনের কোশ্চেন আসে তখন একটু সাজায় পার্থক্য আকারে একটু সুন্দর করে লিখতে হবে। কারেন্ট অ্যাসেটগুলো নর্মালি এরকম যে ক্যাশ হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন ব্যাংক, প্রেজেন্ট ডেপ্টরস, রিসিভেবল বিলস, এক্সচেঞ্জ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ইত্যাদি ইত্যাদি আরও যেগুলো আছে। তো আমরা কারেন্ট অ্যাসেট এভাবে সংজ্ঞা দেব, আর দোজ অ্যাসেটস দ্যাট কুড বি সোল্ড, লেন্ড or leased to produce some sort of an income or generate some value for the business in the near foreseeable future. Usually current assets can be liquidated within one fiscal year or within operating cycle for the company. তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি যে কারেন্ট অ্যাসেটগুলো 1 ইয়ার নর্মালি 1 ইয়ারের জন্য কাজ করে, যেগুলো লিকুইডিটি সম্পন্ন এবং হচ্ছে এটা ইট ক্যান বি ইউজড ইন ডেইলি পারপাস ফর সেলিং, পারচেজিং
অ্যান্ড এক্সেট্রা, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো unlike fixed or non-current asset, these assets are no longer long-term asset, অর্থাৎ এগুলো কারেন্ট অ্যাসেটগুলো লং-টার্ম অ্যাসেট হিসাবে কাজ করে না, এটাই মূলত। অ্যান্ড যদি নন কারেন্ট অ্যাসেটের কথা বলি, নন কারেন্ট অ্যাসেটস কল্ড ফিক্সড অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটের অপর নাম কি? ফিক্সড অ্যাসেট যেগুলো। আর অ্যাসেট দ্যাট আর স্টেশনারি ইন নেচার, অর্থাৎ নেচারালি তারা স্টেশনারি হিসেবে কাজ দেখা যায়। মোরওভার দে টেন্ড টু রিমেইন ইন বিজনেস ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কারেন্টগুলো শর্ট টাইম আর হচ্ছে নন কারেন্টগুলো লং টাইমের জন্য কাজ করে। লাইক এখানে এরকম আছে প্রপার্টি, প্ল্যান্ট, প্রোডাকশন ইউনিটস, ইকুইপমেন্ট, হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস বিল্ডিংস, মোটর ভেহিকেলস, ফার্নিচার্স অ্যান্ড অফিস প্রপার্টি ইত্যাদি ইত্যাদি। তো আমরা হচ্ছে এই বেসিক কিছু কথা দিয়ে কিন্তু কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেটের মধ্যে ডিফারেন্সটা লিখতে পারি।